সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আজ কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাধ্যমে পুতিনকে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দ মতো কিংবা যিনি রাশিয়ার ক্ষমতায় আসবেন তিনি পূর্বের শাসক, দ্যাট মিন্স পুতিনের মতো এতটা আগ্রাসী না হয়ে পশ্চিমা বিশ্বের সাথে মিলেমিশে থাকবে কিনা। অর্থাৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, আমরা কোন একটি ঘটনা শুধুমাত্র একটি চোখ দিয়েই বিচার করলে হবে না। আসলে ঘটনার পিছনের ঘটনাও থাকতে পারে। আপনি যেভাবে চিন্তা করছেন আমি সেভাবে চিন্তা নাও করতে পারি। মূলত আমার দৃষ্টিভঙ্গিতে যে বিষয়গুলো ধরা পড়ে বা আমার দৃষ্টিভঙ্গি যেমন বিশ্ব রাজনীতি নিয়ে আমার দৃষ্টিভঙ্গি যেমন, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমার দৃষ্টিভঙ্গি যেমন, ঠিক তেমন বিষয়গুলোই আমি আপনাদের সাথে বিশ্লেষণ করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার মধ্য দিয়ে। দেখুন, পশ্চিমা বিশ্বের যে কূটচাল, এই কূটচাল বোঝা বড় দায় একটা কথা আছে। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বর্তমানে যে একটা অ্যালায়েন্স ক্রিয়েট হয়েছে, সেই অ্যালায়েন্সের মধ্যে একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চীন এবং রাশিয়াকে কেন্দ্র করে আরেকটি পক্ষ সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবী ক্রমান্বয়ে মাল্টিপোলার সিস্টেম থেকে আবার বাইপোলার সিস্টেমের দিকে কিন্তু ধাবিত হচ্ছে, যেখানে দুটি পক্ষ সৃষ্টি হচ্ছে, যার এক পক্ষের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো, অন্য পক্ষের নেতৃত্বে চীন, রাশিয়া এবং তাদের মিত্ররা। আমরা দেখতে পাই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইউক্রেনের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকার ঘোষণা দিয়েও আমরা দেখতে পাই যে থাকলো না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় নাই এবং ন্যাটোকে ইউক্রেনের পাশে দাঁড় করাতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনের যে শক্তি, সেই শক্তির তুলনায় রাশিয়ার শক্তি কিন্তু অনেক গুণ বেশি। সো ইউক্রেন রাশিয়ার আক্রমণের সামনে টিকে থাকতেই পারবে না। অপরদিকে আমরা দেখতে পাই যে চীন এবং রাশিয়া এই দুটি রাষ্ট্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই অত্যন্ত মিল। অর্থাৎ চীন রাশিয়ার অকৃত্রিম বন্ধু, রাশিয়া হচ্ছে চীনের অকৃত্রিম বন্ধু, এবং এই দুই বন্ধু রাষ্ট্রের আচরণের কারণেই আমরা দেখতে পাই পত্রিকাতে এর আগে শিরোনাম হয়েছিল যে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে হত্যা করে চলেছে দিনের পর দিন চীন, এবং সামরিকভাবে আমেরিকাকে হত্যা করে চলেছে রাশিয়া। তাহলে এইখানে এই চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কেমিস্ট্রি রয়েছে। অর্থাৎ তাদের বন্ধুত্ব অত্যন্ত শক্তিশালী। এখন আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিকভাবে চীন আর সামরিকভাবে রাশিয়া। যদি রাশিয়া থেকে পুতিনকে সরানো না যায়, তাহলে চীন এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্কের যে একটা অটুট বন্ধন, এই বন্ধনটা দিনে দিনে আরো অনেক বেশি শক্তিশালী হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যত বেশি স্থায়ী হবে, তত বেশি এই যুদ্ধের ব্যয় রাশিয়ার বেড়ে যাবে। রাশিয়ার যদি তার যুদ্ধের ব্যয় বেড়ে যায়, রাশিয়াকে যদি অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে
আন্তর্জাতিক বাণিজ্য থেকে, আন্তর্জাতিক লেনদেন থেকে যদি রাশিয়াকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে রাশিয়ার উপরে দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক প্রভাব পড়বে। আমরা জানি যে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যে একটা মেসেজিং নেটওয়ার্ক সফটওয়্যার যেটার নাম হচ্ছে সুইফট, এই সুইফট থেকে রাশিয়ার 12টি ব্যাংককে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই আমেরিকার বাজারে রাশিয়াকে যে বিশেষ সুবিধা দেওয়া হতো বাণিজ্যের ক্ষেত্রে, এই MFN বা মোস্ট ফেভারিট নেশন, এই মোস্ট ফেভারিট নেশনের যে সুবিধাটা পেত রাশিয়া, তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এই সুবিধাটা কিন্তু বাতিল করা হয়েছে। ইউরোপের দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলা চলে যে রাশিয়ার বিপক্ষে সামরিক যুদ্ধে না, মূলত অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি রাশিয়াতে, কিন্তু তার অর্থ এই নয় যে রাশিয়ার 100% মানুষের কাছে পুতিন গ্রহণযোগ্য ব্যক্তি, পুতিন পছন্দের ব্যক্তি। পুতিনকে অপছন্দ করার মতো মানুষ কিন্তু রাশিয়াতে কিন্তু কম নাই। অবশ্যই পুতিনকে অপছন্দ করে এই সংখ্যাটাও কিন্তু অনেক, এই সংখ্যাটাও কিন্তু একদম কম না। তাহলে এই যুদ্ধে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা তার মিত্রদেরকে সাথে নিয়ে যত বেশি ইউক্রেনকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে পারবে, তত বেশি ইউক্রেন যুদ্ধের ময়দানে টিকে থাকবে। যুদ্ধের ময়দানে যখন টিকে থাকবে, তখন রাশিয়ার যুদ্ধের ব্যয় বাড়বে। যুদ্ধের ব্যয় একদিকে বাড়বে, অন্যদিকে রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করে, অর্থনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার অর্থনীতিকে যদি দুর্বল করে দেওয়া যায়, তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাশিয়ার জনগণের উপরে পড়বে। অর্থাৎ রাশিয়াতে বেকারত্বের হার পূর্বের তুলনায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বেড়ে যাবে, জীবনযাত্রার মান কমে আসবে, নাগরিকের সুযোগ সুবিধা এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কমাতে একটা সময় বাধ্য হবে। আর যখনই এই ইনিশিয়েটিভগুলো পুতিন গ্রহণ করবে, তখন তার বিরুদ্ধে রুশ জনগণ ভয়েস রেজ করবে, অর্থাৎ পুতিনের জনপ্রিয়তাতে ভাটা পড়বে। আর এভাবে যদি রাশিয়াতে একটি বিশৃঙ্খলা ঘটানো যায়, এবং সেই বিশৃঙ্খলা ঘটানোর মাধ্যমে যদি পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে মূলত শি জিনপিং এর এক হাত কি হয়ে যাবে, এক হাত দুর্বল হয়ে যাবে। এই শি জিনপিং এবং পুতিন, তা এই দুজন ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এইটাকে মোকাবেলা করা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অনেকটাই সম্ভব হবে এটাকে মোকাবেলা করা। সো আমার যেটা মনে হয় যে হয়তোবা যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সামরিকভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, ন্যাটোকে কাজে লাগাইতে পারে নাই, এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে আগামী বিশ্বে আমেরিকার বিপক্ষে যে চ্যালেঞ্জ, চীন এবং রাশিয়ার যে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ, শি জিনপিং এবং পুতিনের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে এই ক্ষেত্রে রাশিয়ার থেকে পুতিনকে যে কোনো মূল্যে সরাতে হবে। আর এই পুতিনকে সরানোর জন্যই আমেরিকা এখন হাতিয়ার হিসেবে পুঁজি করেছে রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও। যদি রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়া যায়, তাহলে রাশিয়াতে পুতিনের জনপ্রিয়তা ভাটা পড়বে, আর এভাবে হয়তোবা পুতিন একদিন ক্ষমতা থেকে বিদায় নিবে। আমরা জানি যে 2021 সালে রাশিয়ার সংবিধান সংশোধন করা হয়েছে, এবং পুতিন আগামী 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টা অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছে। অপরদিকে আমরা দেখতে পাই চীনের সংবিধান সংশোধন করে একটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটা হচ্ছে যে শি জিনপিং আজীবন ক্ষমতায় থাকবে। অপরদিকে আমরা দেখতে পাই উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উন সেখানে কিন্তু একই ব্যবস্থা, যে সেখানেও কিন্তু তাদের সংবিধান থেকে এই যে মানে প্রেসিডেন্টের যে মেয়াদ, সেই মেয়াদটা কিন্তু আপাতত তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ কিম জং উনও কিন্তু আজীবন ক্ষমতায় থাকবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ার যে প্রেসিডেন্ট যে বাশার আল আসাদ, সেও কিন্তু সিরিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করেছে। তাহলে এই যে একটা অ্যালায়েন্স, এবং এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হচ্ছে যে পশ্চিমা বিশ্বের যে আধিপত্য, এই আধিপত্যকে প্রতিহত করো, এবং এই আধিপত্যকে প্রতিহত করতে গেলে আমাদেরকে একজোট হইতে হবে। মূলত এ লক্ষ্যে আমরা দেখতে পাই চীন বলেন, রাশিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, সিরিয়া বলেন, এরা কিন্তু অনেকটাই কিন্তু একজোট হয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে, এটা থাকবেই, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে চিরবন্ধু বা চিরশত্রু বলতে কিছু নাই। যেমন এশিয়া মহাদেশে অস্ত্রের যে ব্যবসা, সেই ব্যবসাকে কেন্দ্র করে চীন এবং রাশিয়ার মধ্যে কিন্তু দ্বন্দ্ব রয়েছে, কিন্তু বাট তাদের কমন শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই পয়েন্টে তারা কিন্তু ঠিক আছে। আমেরিকা হয়তোবা চাচ্ছে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে একটা ডিভাইডেড অ্যান্ড রুল করতে চাচ্ছে। এই ডিভাইডেড অ্যান্ড রুল যদি করতে পারে, তাহলে আমরা দেখতে পাবো যে আগামী দিনে আমেরিকার যে থ্রেট চীন এবং রাশিয়া, এইটা অনেকটাই সে মোকাবেলা করতে পারবে। এবং ডিভাইডেড অ্যান্ড রুলটা কি? ডিভাইডেড অ্যান্ড রুলটা হচ্ছে যে পুতিনের জনপ্রিয়তা নষ্ট করা, রাশিয়াকে অর্থনৈতিকভাবে এই যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে দেওয়া, যাতে করে রাশিয়ার জনগণ পুতিনের যে আগ্রাসী ভূমিকাকে দায়ী করে, এবং পুতিনকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য রাশিয়ার ভিতরে একটা ইউনিট যাতে শক্তভাবে দাঁড়িয়ে যায়, এবং যে ইউনিট শক্তভাবে দাঁড়াবে তাদের সাথে মিলেমিশে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আপনি মোসাদ, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র যে দেশগুলো রয়েছে, তাদের যে বিভিন্ন ইন্টেলিজেন্স উইং রয়েছে, এই ইন্টেলিজেন্স উইং গুলো রাশিয়ার পুতিন বিরোধী যে জনগণ রয়েছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েই হয়তোবা গোপনে ঐক্যবদ্ধ হয়ে রাশিয়াতে হয়তোবা আগামী দিনে এমন একটি বিপ্লব সংগঠিত করবে, যে বিপ্লবের মাধ্যমে হয়তোবা পুতিনকে তারা ক্ষমতা থেকে উৎখাত করতেও পারে। সো আন্তর্জাতিক রাজনীতিতে সম্ভব এবং অসম্ভব বলতে আসলে কিছু নেই। যা অসম্ভব তা অনেকটাই সম্ভব করা যায়, যা সম্ভব তা অনেকটাই অসম্ভব করা যায়। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমেরিকা হয়তোবা চাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পুতিনকে রাশিয়ার ক্ষমতা থেকে উৎখাত করতে, এবং রাশিয়ার ক্ষমতা থেকে যদি পুতিনকে উৎখাত করা যায়, রাশিয়াতে যদি একটি অ্যাটলিস্ট যদি একটা সফট গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠা করা যায়, যে সফট গভর্নমেন্টটা পুতিনের মতো এতটা আগ্রাসী হয়ে উঠবে না, অর্থাৎ পুতিনের সাথে আলোচনা করার সুযোগ খুব কম থাকে, অথচ কোন একটি সংকটকে কেন্দ্র করে রাশিয়াতে যদি এমন একটা সরকার ক্ষমতায় আসে, যে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কোন একটি সংকট মোকাবেলা করা সম্ভব হবে, সেই চিন্তায় বা সেই ভাবনায় হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র আছে। আর সে কারণেই রাশিয়ার বিপক্ষে, এক কথায় পুতিনের বিপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনকে পর্যাপ্ত পরিমাণে যুদ্ধের সরঞ্জাম দিয়ে সহায়তা করছে, এই যুদ্ধকে প্রলম্বিত করার জন্য, যুদ্ধের ব্যয়কে বাড়িয়ে দেওয়ার জন্য, এবং রাশিয়ার উপরে অর্থনৈতিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে পুতিনের যে অর্থনৈতিক কাঠামো, রাশিয়ার যে অর্থনৈতিক কাঠামো, সেটাকে ভেঙে ফেলতে চেয়েছে। এটার মাধ্যমে হয়তো আমেরিকা চাচ্ছে পুতিনকে রাশিয়ার ক্ষমতা থেকে উৎখাত করে আগামী দিনে আমেরিকার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে চাচ্ছে। তো এটা ছিল আমার বিশ্লেষণ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।